আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর একমত না হওয়া বিষয়গুলো সরকারের উপর ছেড়ে দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন, জানিয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তিনি জানান, বল এখন সরকারের কোর্টে, সরকারকেই নিতে হবে সঠিক সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানিয়েছেন, আইনি জটিলতাকে পাশ কাটিয়ে করা হচ্ছে জুলাই সনদ, যাতে ভবিষ্যতে কোনো সরকার তা নষ্ট করতে না পারে। শুধু ২৪-এর গণ অভ্যুত্থানই নয়, গত ১৬ বছরের গুম খুন সহ সব অপশাসনের পাকা দলিল হবে এটি। আরটিভির সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা জানান তারা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। মত অমতের দোলাচল, ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন পরিকল্পনা আর দীর্ঘদিনের বিশ্লেষণের পর অবশেষে আর মাত্র ৩ দিন পর স্বাক্ষরিত হচ্ছে বহুল আকাঙ্ক্ষার জুলাই সনদ। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা। যোগ দেবেন ঐকমত্য কমিশনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো। স্বাক্ষরের আগে সব ইস্যুতে ঐকমত্য না হলে পরবর্তী সিদ্ধান্তের জন্য বিষয়টি সরকারের কাছে ছেড়ে দেওয়ার পথেই হাঁটছে ঐকমত্য কমিশন। তারপরে বলটা যাবে সরকারের কোর্টে। জনগণের সম্মতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে আয়োজন করতে হবে, সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে। গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়া হয় এবং জনগণের সার্বভৌমত্বের প্রতীক, কিন্তু এখন কখন নেওয়া হবে সে ব্যাপারে দ্বিমত আছে। এই সিদ্ধান্তটা সরকারকে নিতে হবে। সরকার পক্ষ বলছে, সনদটি শুধুমাত্র জুলাই আন্দোলনের ভিত্তি নয়, বরং গেল ১৬ বছরের প্রহসনের একটি দলিল হয়ে থাকবে। এই যে সংস্কারের উদ্যোগ, এই যে জুলাই জাতীয় সনদ, এটার মূল কারণ তো ২৪-এর গণ অভ্যুত্থান। সংবিধান সহ সকল ইনস্টিটিউশনস এগুলার এমনভাবে একটা সংস্কার সাধন করা, যেটা করা হলে পরে বাংলাদেশে আর কখনো কেউ, কোনো ব্যক্তি বা দল বা কোনো সরকার ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারী হয়ে উঠবে না। নির্বাচিত সরকার সহ কেউ যেন এই সনদ নষ্ট করতে না পারে, সেজন্য আইনের সকল জটিলতাকে মাথায় রেখেই সাজানো হয়েছে সনদের ধারাগুলো। কেউ এটাকে বাইপাস না করতে পারে, যাতে করে এই জুলাই সনদ একটা জাতীয় দলিল হিসাবে যখন যারাই নির্বাচিত হয়ে সরকারের দায়িত্বে আসবে, সংসদে সংখ্যা গরিষ্ঠ হবে, সকল পক্ষই এটাকে আপহোল্ড করবে। ১৫ অক্টোবরের আনুষ্ঠানিকতায় কোনো কমতি থাকছে না। ঐতিহাসিক এই মুহূর্তটি যেন শান্তিপূর্ণভাবে উদযাপন করা হয়, সে ব্যাপারে নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা। স্বাক্ষরের আনুষ্ঠানিকতাই মূল আনুষ্ঠানিকতা। সেখানে হয়তো জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং কমিশনের সহসভাপতি, তারা দুজনের একটা সংক্ষিপ্ত বক্তব্য থাকবে। দেশের সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্বের উপস্থিতি, বাংলাদেশে কর্মরত বিদেশি মিশন সমূহের, আন্তর্জাতিক সংস্থা সমূহের প্রতিনিধিদের উপস্থিতি, সব কিছুই সেখানে একটা ব্যাপকতা থাকবে এটার মধ্যে। ২০২৪ সালের অক্টোবরের শুরুতে সরকার ৬টি সংস্কার কমিশন গঠন করে। এরপর ফেব্রুয়ারিতে কমিশনগুলো পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দেয়। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের কাজ। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। শনিবার ভোরে দেশে পৌঁছে বিমানবন্দরে তিনি আরও বলেন, আটকের পর ইসরায়েলি বাহিনী ক্ষিপ্ত হয়ে তার বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, যা তাকে খুবই মর্মাহত করেছে। এই ঘটনার যথাযথ বিচার দাবি করেন তিনি। এ সময় দেশের খ্যাতিমান এই আলোকচিত্রীকে অভ্যর্থনা জানাতে তার পরিবারের সদস্য সহ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। এর আগে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে প্রথমে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান শহীদুল আলম। পরে সেখান থেকে শুক্রবার তুর্কি সময় সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন। শহীদুল আলমের মুক্তি এবং নিরাপদে দেশে প্রত্যাবর্তনের সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তুরস্ক এয়ারলাইন্স আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে, তাদের কাছে ধন্যবাদ জানাই। আমাদের দেশের সরকার যেভাবে সাড়া দিয়েছেন, আমাকে ওইখানে ইস্তানবুলে আমাকে গ্রহণ করেছেন। একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না, সেগুলির ব্যবস্থা করে দিয়েছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়ার দরকার। কন্যা শিশুদের জন্য দেশ এখনও নিরাপদ হয়নি। প্রতিদিনই যৌন হয়রানি সহ নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছে তারা। মহিলা পরিষদের তথ্য মতে চলতি বছরের প্রথম 9 মাসে এমন
93টি ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। বিশেষজ্ঞরা বলছেন, কন্যা শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা না গেলে মানবিক সমাজ অধরাই থেকে যাবে। আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। প্রতিদিনই খবরের শিরোনাম হয় শিশু নির্যাতনের মতো ভয়ঙ্কর ঘটনাগুলো, যা মানুষের বিবেককে আঘাত করছে। তবুও থেমে নেই এমন অপকর্ম। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই বাড়ছে কন্যা শিশুর প্রতি সহিংসতা। জাতিসংঘের তথ্য মতে বিশ্বে প্রতি 8 জনে একজন কন্যা শিশু যৌন নির্যাতনের শিকার হয়। সংস্থাটির গবেষণা বলছে এজন্য দায়ী নিরাপত্তার ঘাটতি। কন্যা শিশু নিপীড়ন, বাল্যবিবাহ, শারীরিক প্রহার ও মানসিক নির্যাতন বিশ্বব্যাপী উদ্বেগ ছড়াচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা শিশু নির্যাতন বিষয়ক প্রতিবেদন বলছে, এবছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নানা ধরনের নির্যাতন ও যৌন সহিংসতার শিকার হয়েছে 993 কন্যা শিশু। এর মধ্যে 350 জন শুধু ধর্ষণের শিকার হয়েছে। শুধু গেল মাসেই ধর্ষণের শিকার হয়েছে 29 জন। ধর্ষণের পর খুন হয়েছে 15 জন। এছাড়া যৌন হয়রানির পর আত্মহত্যা করেছে 5 কন্যা শিশু। 2024 সালে এ সংখ্যা ছিল 367। এবছর তা উদ্বেগজনক হারে বাড়ছে। পারিবারিক আবহের বাইরে কিংবা পথের ধারে যেসব কন্যা শিশু বড় হচ্ছে, তাদের অবস্থা আরো ভয়াবহ। নোংরা বাস্তবতার সম্মুখীন তারা। কি তুমি আমার সাথে যাবা? তুমি আমি চকলেট খাবো, অনেক কিছু খাবো। আমি কি না, তো আমার জোর করে নিয়ে যায়, নিয়ে অন্য কিছু করে আমি যাইতে চাই না, তাও আমায় মারে। এখানেই তো অনেক মানুষ ঘুরতে আসে, বাচ্চাদের দিকে তাকায়া থাকে খারাপ নজরের দিকে। নারীদের প্রতি কুদৃষ্টি দেয়। এরা সবসময় আইনের কাছে পার পেয়ে যায়। আইন যদি আরও সজাগ হয়, রাষ্ট্র যদি আরো কঠোর হয়, তাহলে এদেরকে কঠোর হস্তে দমন করা যাবে। পারিবারিক ও সামাজিক দায়িত্ববোধের পাশাপাশি আইনের সঠিক প্রয়োগই পারে কন্যা শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে। যত নিকটজন আপনজনই হোক না কেন, সেই সব সদস্যদের দিয়েই কিন্তু এই মেয়েরা নানান ধরনের যৌন নির্যাতনের শিকার হয়। সুতরাং সেখানে তার কিন্তু কোনো নিরাপত্তা নেই। গণপরিসরে, গণপরিবহনে, কর্মস্থলে কন্যা শিশুদের জন্য যে আমি নিরাপত্তাটা নিশ্চিত করতে পারলাম না, এটা তো অবশ্যই আমার রাষ্ট্রের দায় আছে। কন্যা শিশু সমাজের বোঝা নয়, বরং দেশের ভবিষ্যৎ আলোর দিশারি। তাদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে তাদের আলোয় আলোকিত হবে ধরণী। আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে এই প্রত্যাশা সবার। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। জমে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচার। ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। বিভিন্ন হলে ও রেল স্টেশনে শাটল ট্রেনে ক্যাম্পাসে আসা যাওয়া করা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রার্থীরা। দিচ্ছেন নির্বাচিত হলে ক্যাম্পাসের সমস্যা সমাধানের আশ্বাস। ইতিমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে। আগামী 15 অক্টোবর ভোট অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার আবারও জমে উঠেছে। সকাল থেকে পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর, একাডেমিক ভবন সংলগ্ন চায়ের দোকান, আবাসিক হল ও ক্যাম্পাস সংলগ্ন মেস সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ভোট ও দোয়া চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শিক্ষার্থীদের মাঝে লিফলেট, ইশতেহার বিতরণ করছেন তারা। আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। মোট ভোটার 28,901 জন। 8টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, প্রার্থীদের নির্বাচনের প্রচার কেমন দেখছেন এবং কি বলছেন যারা ভোট দেবেন তারা, এবং প্রার্থীদের ভেতর থেকে কোনো অভিযোগ পেয়েছেন কিনা এখন পর্যন্ত? তানি, আপনি জানেন যে রাকসু নির্বাচনের আর মাত্র 4 দিন বাকি রয়েছে। এরই মধ্যে যে প্রচারণা সেটি কিন্তু আসলে চালাচ্ছেন প্রার্থীরা। যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন, অর্থাৎ শুক্র শনিবার কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস বা পরীক্ষা বা একাডেমিক যে কার্যক্রম সেগুলো কিন্তু হয় না। তারপরেও আমরা খুব একটা যারা এখানে প্রার্থী বা ভোটার তাদেরকে আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। তবে সকালের দিকে আমরা দেখেছিলাম যে বিভিন্ন যে সমস্ত মাঠগুলি রয়েছে সেই মাঠগুলিতে যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, অনেকে খেলাধুলা করতে
গিয়েছিলেন শিক্ষার্থীরা, সেখানে গিয়ে প্রার্থীরা প্রচার চালিয়েছেন। এছাড়াও বিভিন্ন যে হলগুলি রয়েছে সেই হলগুলিতেও তারা তাদের যে প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতিগুলি তাদের কাছে আসলে তুলে ধরেছেন। এছাড়াও আমরা যেটি আসলে বলছিলাম যে বেশ কয়েকদিন ধরে যে রাকসু নির্বাচন সঠিক সময়ে হচ্ছে কি হচ্ছে না, এই নিয়ে প্রার্থী এবং ভোটারদের মধ্যে এক ধরনের যে সংশয় ছিল সেই সংশয়টি এরই মধ্যে কেটে গেছে। কারণ গতকালকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে বলা হয়েছে যে যেই পোষ্যকুটনে তারা আন্দোলনের ডাক দিয়েছিলেন বা আন্দোলনের সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন সেটি থেকে আপাতত তারা সরে আসছেন এবং তারা বলছেন যে তারা আসলে যে 16 অক্টোবর যে নির্বাচন সেটিতে তারা ভূমিকা রাখতে চান এবং সেখানে তারা অংশগ্রহণ করতে চান এবং প্রশাসনকে সার্বিক তারা সহযোগিতা করবেন। সেই ক্ষেত্রে প্রার্থীরা আশ্বস্ত হয়েছেন এবং ভোটারদের মাঝেও যে ধরনের উদ্বেগ ছিল যে তাদের যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা সেই সংশয়টি ইতিমধ্যে কিন্তু কেটে গিয়েছে। এবং নির্বাচনের যদি সার্বিক ব্যবস্থার কথা বলি তো কিছুক্ষণ আগেও আমি প্রশাসন ভবন সহ বেশ কিছু স্থান থেকে ঘুরে এসেছি। সেখানে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ যে সাইনবোর্ড বা ভোটের যে নির্দেশনাগুলি রয়েছে বিশেষ করে ভোটারদের ক্ষেত্রে সেই নির্দেশনাগুলি এরই মধ্যে কিন্তু লিখিত আকারে কিন্তু সাইনবোর্ডে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে ব্যালট বাক্স এছাড়াও নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে সার্বিক যে প্রস্তুতি সেগুলো কিন্তু নেওয়া হচ্ছে। এছাড়াও ভোটাররা যেটি আসলে বলছেন যে তারা যোগ্য দেখে কিন্তু আসলে তাদের যে নেতৃত্ব সেটি তারা বেছে নিতে চান এবং প্রার্থীরা বলছেন যে তারা যদি আসলে নির্বাচিত হতে পারেন তাহলে ছাত্রদের যে অধিকার নিয়ে তারা আসলে কাজ করবেন। তো তা নিয়ে এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সংস্কারের অভাবে নোয়াখালীর সেনবাগের কানকিরহাট থেকে কুমিল্লার দৌলখাঁ পর্যন্ত সড়কটি এখন চলাচলের অনুপযোগী। কার্পেটিং উঠে গিয়ে সড়কটি বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এই পথে চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা দীর্ঘদিন ভোগান্তি পোহালেও খানাখন্দে ভরা সড়কটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। নোয়াখালী থেকে জাহাঙ্গীর পাটোয়ারির পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। নোয়াখালী ও কুমিল্লার মধ্যে সংযোগ স্থাপন করেছে কানকিরহাট দৌলখাঁ আঞ্চলিক সড়ক। প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে ব্যস্ততম এই সড়কটি দিয়ে, অথচ দীর্ঘদিন মেরামত না করায় তা এখন চলাচলের অনুপযোগী। বিভিন্ন স্থানে উঠে গেছে কার্পেটিং, তৈরি হয়েছে বড় বড় গর্ত। খানাখন্দে পড়ে প্রতিদিনই বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। সড়কটির এমন বেহাল দশা স্থানীয়দের চরম ভোগান্তিতে ফেলেছে, অথচ মেরামত করা নিয়ে নেই কারো মাথা ব্যথা। আমাদের বাচ্চাদের সমস্যা হয়, স্কুলে আসা যাওয়া, গাড়ি চলাফেরা অনেক কষ্ট হয়, গাড়ি ঠিক মতো চলে না। বৃষ্টি হইলে আপনার রাস্তাটা অনেক পানি হয়ে যায়। এই রাস্তায় কত যানবাহন, কত মানুষ আন্দা গোড়া পর্যন্ত হইয়া গেছে, যার ফলে মানুষের জনজীবন দুর্বিষহ হইয়া পড়ছে। একদিন ব্যবসা করলে আরেকদিন ব্যবসা করতে মন চায় না এই রাস্তার জন্য। আপনার এই সড়কে যে পরিমাণ গাড়ি চলাচল করে, এটাতে বর্তমানে সড়কটা 8 থেকে 10 ফুটের প্রশস্ত একটা সড়ক, এটা 18 থেকে 24 ফুটে প্রশস্তকরণের খুবই জরুরি। অতি দ্রুত মেরামত করে যদগঞ্জ সহ একটি উপজেলার সাথে সংযোগের যাতে সুব্যবস্থা করা হয়। আগামী অর্থবছরে বাজেট আসা সাপেক্ষে সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হতে পারে বলে আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। এটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত রাস্তা। বর্তমানে রাস্তাটির বেশ কিছু জায়গায় সমস্যা তৈরি হয়েছে। তো আমরা ইনশাল্লাহ আগামী অর্থ বছরে আমরা এটা মেরামতের আওতায় নিয়ে আসব। জনদুর্ভোগ নিরসন এবং প্রাণঘাতী দুর্ঘটনা এড়াতে সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV। ইলিশ ধরা নিষেধাজ্ঞা মানাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে 5000 মিটার কারেন্ট জাল ও নৌকা জব্দ করা হয়েছে। সকাল থেকে জেলার সুগন্ধা নদীর বিভিন্ন স্থানে মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন এই অভিযান চালায়। এ সময় 7 কেজি মা ইলিশ, 5000 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরা ও সংরক্ষণের অভিযোগে 23 জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও টাস্কফোর্স। জেলার 3 উপজেলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে এই অভিযান চালানো হয়। এ সময় 1,38,000 মিটার জাল জব্দ করা হয়। নেত্রকোনায় ভূমি অফিস ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিপুল অর্থ বরাদ্দের এই প্রকল্পে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। স্টিল শাটারের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বাঁশ ও কাঠ। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। নেত্রকোনা প্রতিনিধি গজনবী বিপ্লবের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান।
সারা দেশে ভূমি অফিস নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাদিদ মোম এন্টারপ্রাইজ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির তত্ত্বাবধানে চলতি বছরের জুন মাসে শুরু হয় ভবনটির নির্মাণ কাজ। ব্যয় ধরা হয় প্রায় 1,18,00,000 টাকা। স্পেসিফিকেশন অনুযায়ী ভবন নির্মাণে স্টিল শাটারিং বাধ্যতামূলক হলেও বাঁশ ও কাঠ ব্যবহার করেই চলছে সেই কাজ। এর ফলে ভবনের স্থায়িত্ব ও মান নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। তারা বলছেন, ভবিষ্যতে অল্প সময়ের মধ্যে দেখা দিতে পারে ফাটল, ধস কিংবা দুর্ঘটনার ঝুঁকি। আমি ক্র্যাক করতে পারে বা ঝুঁকিপূর্ণ হইতে পারে, বিল্ডিং টাইপেও যেতে পারে। অনেক বিভিন্ন ধরনের রড টড দাঁড়িয়ে পড়ে, বিম আউড়ে তারা বাঁধতে তারা ছিটা যায়, মিললে যায়, বিমগুলো মিললে যায়, বাইবাটা দিলে অনেক সময় ছিঁড়ে যায়। অনিয়ম ও দুর্নীতির সাথে ঠিকাদারির পাশাপাশি এলজিইডির কর্মকর্তারাও জড়িত কিনা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এই গণমাধ্যম কর্মী। কন্ট্রাক্টর জড়িত না, এটার সাথে জড়িত যারা তদারকি কর্মকর্তা আছে, ইঞ্জিনিয়ার, যারা নির্বাহী প্রকৌশলী, তারা সকলেই জড়িত। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাদিদ মোম এন্টারপ্রাইজের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার বিষয়টি অস্বীকার করে জানান, স্টিল শাটারিং নিশ্চিত করেই ছাদ ঢালাই হচ্ছে। আমরা দেখে তদন্ত করে ব্যবস্থা নিব। এখানে স্টিল শাটার ছাড়া অন্য শাটার ব্যবহারের কোনো সুযোগ নাই। এলাকাবাসীর প্রত্যাশা, অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে ভবনটি নির্মাণে যথাযথ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। সাকিব আল হাসান, আরটিভি। ধ্বংস হয়ে গেলেও নিজ এলাকায় ফিরতে পেরে আনন্দিত গাজার বাসিন্দারা। গতকাল যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলি সেনারা সরে গেলে বাড়ি ফিরতে শুরু করে লাখ লাখ ফিলিস্তিনি। তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য দ্রুতই গাজার সব ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘের। এবার চুক্তি অনুযায়ী সোমবার হামাস 48 জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন বিন ইয়ামিন। শরীরে ইসরায়েলি গোলার আঘাত এবং মনে আপনজন হারানোর ক্ষত নিয়ে অবশেষে নিজের ঠিকানায় ফিরেছে উত্তর গাজার বাসিন্দারা। ইসরায়েলি সেনারা সেখানকার সব ধ্বংস করে ফেললেও তাদের হাত থেকে আর পালিয়ে বেড়াতে হবে না দেখে আনন্দিত ফিলিস্তিনিরা। 2 বছর ধরে ইসরায়েলি নৃশংসতার মুখে একাধিকবার বাস্তুচ্যুত হতে হয়েছে গাজার 23 লাখ বাসিন্দাকে। এর মধ্যে গেল আগস্টে গাজা নগরীতে ইসরায়েলের তীব্র স্থল অভিযান শুরুর পর পালিয়েছিলেন লাখ লাখ মানুষ। এখন যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের খবরে গাজা নগরী সহ ফিলিস্তিনের উত্তর এলাকাগুলোয় ফেরা শুরু করেছেন সেখানকার মানুষজন। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 3টা থেকে গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী এর 24 ঘন্টার মধ্যে নির্দিষ্ট এলাকা পর্যন্ত সামরিক বাহিনীর অবস্থান সরিয়ে নেবে ইসরায়েল, আর 72 ঘন্টার মধ্যে বন্দী থাকা সব জিম্মি ফিরিয়ে দেওয়ার কথা হামাসের। এরপরেই ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী থাকা প্রায় 2000 ফিলিস্তিনিকে ফিরিয়ে দেওয়া হবে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সোমবারই হামাসের হাতে থাকা জীবিত ও মৃত 48 জিম্মিকে মুক্তি দেওয়া হবে। চুক্তিটি বাস্তবায়নে সহায়তার জন্য জর্ডান, মিশর ও ইন্দোনেশিয়া সহ অন্যান্য আরব ও মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। এদিকে ইসরায়েলি বাধা না থাকায় এবার গাজার সবগুলো ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA। গাজা সীমান্তের এসব ক্রসিংয়ে তাদের 6000 ত্রাণবাহী ট্রাক অপেক্ষা করছে বলে জানায় সংস্থাটি। বাফার জোন সহ উপত্যকাটির 53% নিয়ন্ত্রণ এখনও ইসরায়েলি সেনাদের হাতে। দীর্ঘ 2 বছরে 67,000-এরও বেশি মানুষকে হত্যা করেছে তারা। বিন ইয়ামিন, RTV। আগামী মাস থেকে চীন থেকে আসা পণ্যের উপর বাড়তি 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক মাধ্যম ট্রুথে এই ঘোষণা দেন তিনি। এতে দেশটির উপর মোট শুল্কের পরিমাণ দাঁড়াবে 130%। এছাড়া গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির উপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ আরোপ করবে বলে জানান তিনি। চীন তাদের বিরল জ্বালানি রপ্তানিতে কড়াকড়ি আরোপ করায় এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, চীন বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে। এদিকে বাড়তি 100% শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর উল্লেখযোগ্য দরপতন দেখা গেছে মার্কিন পুঁজিবাজারে।
ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে রাতে মাঠে নামছে পর্তুগাল। লিসবনে রাত 5:45-টায় রোনালদোদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। 2 ম্যাচে 2 জয়ের পূর্ণ 6 পয়েন্ট নিয়ে এফ গ্রুপে টেবিলের শীর্ষে পর্তুগাল। এই ম্যাচ জিতে বিশ্বকাপের মূল পর্বে 1 পা দিয়ে রাখতে চাইবে তারা। অন্যদিকে আয়ারল্যান্ড 2 ম্যাচ খেলে একটি ড্র করে 1 পয়েন্ট নিয়ে আছে টেবিলের তলানিতে। হেড টু হেডে 2 দলের 5 দেখায় 3 জয় পর্তুগালের। একটি ম্যাচ হয়েছে ড্র, আর আয়ারল্যান্ড জিতেছে 1 ম্যাচে। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামছে স্পেন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ জর্জিয়া। ইলচে স্তাদিও ম্যানুয়েল মার্টিনেজ ভালোরাতে ম্যাচ শুরু রাত 5:45-টায়। এবারের বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত 2 ম্যাচ খেলা স্পেন সবগুলোতে জিতে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে ই গ্রুপ থেকে আছে টেবিলের শীর্ষে। এই ম্যাচ জিতলে বিশ্বকাপের মূল পর্বে 1 পা দিয়ে রাখবে তারা। অন্যদিকে জর্জিয়ার জন্য মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। 2 ম্যাচে 3 পয়েন্ট পাওয়া জর্জিয়া এই ম্যাচ হেরে গেলে থাকবে রেস থেকে ছিটকে যাওয়ার শঙ্কা। 2 দলের মুখোমুখি শেষ 5 দেখায় সবগুলোতে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্পেন। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।